শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন আজকে আমরা 2009-এর বাকি অংশটুকু সলভ করব। বিশটা বিশটা প্রশ্ন আছে। শোন, এক নম্বর দেখেন, এক নম্বরে কি বলতেছে। এখানে বলা হচ্ছে যে ইফ 3/p ইকুয়াল টু 6 অ্যান্ড 3/q ইকুয়াল টু 15 দেন p মাইনাস q ইকুয়াল টু হোয়াট। ওকে ফাইন। এখানে বলতেছে যে এই যে 3/p ইজ ইকুয়াল টু কত, 15। ঠিক আছে, তাহলে এখানে আবার আরেকটা শর্ত দিছে যে 3/p ইজ ইকুয়াল টু 6। 3/p ইকুয়াল টু হচ্ছে 6, আর এই যে 3/q এটা সমান সমান কত, 15 দেওয়া আছে। ঠিক আছে, 15 দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভাই একদম যদি ভেঙে ভেঙে যদি বুঝাই যে এখানে এই যে 3/p সমান সমান এই যে 6-এর নিচে একটা 1 আছে, আমরা তো ছোটবেলায় এইভাবে করতাম যে 6-এর নিচে একটা 1 আছে। আবার এই যে এখানে 3/q সমান সমান 15 দেয়া আছে, তার মানে কি 15-র নিচে একটা কি আছে, 1 আছে। এই তো কথা। এখন আমরা কি করি যে 6-এর সাথে p গুণ করে দেই। ঠিক আছে, তাহলে 6p ইজ ইকুয়াল টু 3 হইলে এই যে p সমান সমান কত, আপনি বলবেন যে 3/6, বা p সমান সমান কত, আপনি বলবেন হাফ। ঠিক সেম ভাবে আমরা যেহেতু এখানে q এর মান বের করব, সো আমরা যদি বলি 15q ইজ ইকুয়াল টু 3, তাহলে এই যে q ইকুয়াল টু কত, এই যে 3/15, তাহলে q ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে ভাই 1/5। 1/5। ঠিক আছে, এখন আমাকে বলতেছে যে এই দুইটার পার্থক্য বের করেন। পি আর কিউ এর যে মানটা আপনি বের করলেন, এই দুইটার পার্থক্য কত। তো ঠিক আছে, পির মান বের করছি আমরা হাফ, আর কিউ এর মান বের করছি আমরা কত, 1/5। তাহলে এই দুইটা বিয়োগ করলে কত হবে, আপনি বলবেন যে 10, এখানে 5 বিয়োগ 5 দুগুণে 10, 2 কে 2, তাহলে কত হবে, এই যে 3/10 হবে। তাহলে এই পি আর কিউ এই দুইটার পার্থক্য কত, এই যে অপশন সি তে দেখা যাচ্ছে 3/10 দেওয়া আছে। ঠিক আছে, এই 3/10 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এগুলো আপনার এমনি মানে এগুলো জাস্ট বোঝানোর জন্য আমি এই দুইটা এইভাবে এক্সপ্লেইন করলাম, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে কি হবে। মানে দ্বিতীয় লাইনে আপনি ম্যাথে দ্বিতীয় লাইন পর্যন্ত করলেই হয়ে যাবে, এখানে এত বিস্তারিত করার দরকার নেই, জাস্ট আমি দেখাইলাম একটা বিষয়টা। 2 নম্বরে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 5 কোয়ান্টিটিস ইজ 6, দ্য এভারেজ অফ 3 অফ দেম ইজ 8, হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য রিমেইনিং 2 নাম্বারস। ধরে নেন যে 5টা সংখ্যার গড় দেয়া আছে 6, এই 5টা সংখ্যার মধ্যে 3টা সংখ্যার গড় আবার কত দেয়া আছে, 8 দেয়া আছে। তো জিজ্ঞাসা করছে যে বাকি 2টা সংখ্যার গড় কত, এটা বের করে। তাহলে আমরা বলবো যে ভাই 5টা সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে এই 5টা সংখ্যার টোটাল কত হবে, আপনি বলবেন যে ভাই 5 6 30 হবে। তো এই 5টা সংখ্যার মধ্যে 3টা সংখ্যার গড় আবার 8 দেওয়া আছে, তাহলে ওই 3টা সংখ্যার টোটাল কত হবে, আপনি বলবেন যে 3 8 24। তাহলে বাকি যে 2টা সংখ্যা আছে, অবশিষ্ট যে 2টা সংখ্যা, এই যে ধরে নিলাম R1 R2, এই যে বাকি যে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যার সমষ্টি কত হবে, আপনি বলবেন এই যে ভাই 5টা সংখ্যার সমষ্টি 30, আর 3টা সংখ্যার সমষ্টি 24 থেকে, মানে 30 আর 24 বাদ দিলে আমরা বাকি 2টা সংখ্যার সমষ্টি পেয়ে যাই কত,
6। সো আমাকে বের করতে হবে যে এই দুইটা সংখ্যার মূলত এভারেজটা কত সেটা। তাহলে এই যে 6/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এই যে অপশন সিতে উত্তর, যে বাদ বাকি দুইটা সংখ্যার সমষ্টি 6 হলে গড় হবে 3। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন তিনি কি বলা হচ্ছে যে এ ফাদার ইজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন আফটার 15 ইয়ার্স, 15 বছর পরে দ্য ফাদার উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সনস এজ অ্যাট দ্যাট টাইম। বলতেছে যে 15 বছর পরে এই বাবার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ। হেন্স দ্য ফাদার্স প্রেজেন্ট এজ ইজ, তাহলে বাবার বর্তমান বয়সটা কত বের করে। তো ঠিক আছে, আমরা যদি ধরি যে বর্তমানে ছেলের বয়স হচ্ছে এক্স, তাহলে বাবার বয়স কত, ছেলের বয়সের 3 গুণ অর্থাৎ 3x। ঠিক আছে, এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। আর প্রশ্নে বলতেছে যে আফটার 15 ইয়ার্স, 15 বছর পরে, তাহলে এই যে 3x প্লাস 15, বাবার বয়সকেও 15 বছর সামনে নিলাম, আবার ছেলের বয়সটাকেও আমি 15 বছর সামনে নিলাম। নেয়ার পরে বলতেছে যে 15 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ। সো আমরা যেহেতু এখানে ইকুয়েট করব দুইটাকে, বাবা ছেলের দুইজনের বয়সকে সমান করব, তাই আপনি বলবেন যে ভাই বাবার বয়স তো এমনিতেই ছেলের বয়সের চেয়ে বেশি, তাই এই যে 15 বছর পরে যেই দ্বিগুণটা হচ্ছে, ওই 2 গুণটাকে আমরা ছেলের বয়সের সাথে গুণ করে দিলে বাবা ছেলের বয়সটা সমান হয়ে যায়। সো আমরা উত্তরটাও বের করতে পারবো। তাহলে দেখেন 3x প্লাস 15 ইজ ইকুয়াল টু 2x প্লাস কত হয়ে যাবে, 13 হবে। তাহলে 3x থেকে 2x বাদ দিলে x, 30 থেকে 15 বাদ দিলে এই যে 15। তো জিজ্ঞাসা করছে যে বাবার বর্তমান বয়স কত। সো বাবার বর্তমান বয়স হচ্ছে 3x। তো 3x মানে কত, 3 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 45 ইয়ার্স। ঠিক আছে, 45 বছর বাবার বয়স হচ্ছে, 45 বছর। বাট এই প্রশ্ন আমরা এইভাবে করব না, এই প্রশ্নগুলো আমরা এইভাবে সলভ করব না। আমরা এডি ব্যাচে এগুলা বয়সের অঙ্ক কিভাবে করছি, ক্রস প্রোডাক্ট মেথড ইউজ করছি, যেটাতে আমরা খুব ইজিলি বিষয়গুলোকে মানে সলভ করতে পারি, তাই না? ক্রস প্রোডাক্টে করবো আমরা এটা। তাহলে ক্রস প্রোডাক্টে কিভাবে করা যাবে, আপনি বলবেন যে ভাইয়া খুব ইজি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ছেলে আর বাবার বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে, যে ছেলের বয়স যা হবে বাবার বয়স হবে তার 3 গুণ। তাহলে ছেলের বয়সকে যদি আমি 1 ধরি, তাহলে বাবার বয়সকে কত ধরতে হবে, 3 গুণ অর্থাৎ 3 ধরতে হবে। তারপরে বলতেছে যে 15 বছর পরে, অর্থাৎ ছেলেও 15 বছর সামনে যাবে, বাবাও 15 বছর সামনে যাবে, যার পরে ছেলের বয়স যা হবে বাবার বয়স হবে তার দ্বিগুণ। তো 15 বছর পরে ধরে নিলাম যে ছেলের বয়স যদি 1 হয়, তাহলে বাবার বয়স হবে 2। ঠিক আছে, এখন আমরা ক্রস প্রোডাক্ট লাগাবো, যে 3 কে কত 3, 2 কে কত 2। তাহলে আমরা বলতে পারি যে 3 বিয়োগ 2 ইকুয়াল টু, এই যে 15 তো কোন 30, 15 কে 15, এই যে 30 থেকে জাস্ট এই 15 বিয়োগ করে দেবো। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 30 থেকে 15 বিয়োগ করলে 15। তার মানে 1 সমান সমান 15 হলে এই যে বাবার বর্তমান বয়স জিজ্ঞাসা করছে যে বাবার বর্তমান বয়স কত। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাবার বর্তমান বয়স হচ্ছে 3। এই 3 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 3 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 45। এই 45 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, 45। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ x ইকুয়াল টু -1, দেন
মাইনাস ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, সো এখানে মাইনাস দিয়ে আমাদেরকে বলতেছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস এক্স টু এক্স এর মান কত, আবার দেওয়া আছে -1, তাহলে আমরা বলতে পারি যে -1। দেখেন আমরা এখানে প্রথমে একটা কাজ করে নেই, যে ব্র্যাকেটের কাহিনীটাকে উঠায় নেই। সো ব্র্যাকেট যদি আমরা এখানে ওপেন করে দেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এই যে মাইনাস প্লাসে মাইনাস, এই যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটটাকে আমরা ওপেন করে দিলাম। এখন আমরা এই যে মাইনাস, এই যে -1 টু দি পাওয়ার 4 মাইনাস -1 টু দি পাওয়ার 3 মাইনাস -1 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এই যে -1, তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? আপনি বলবেন যে ভাইয়া এই যে মাইনাস, এটা তো থাকবেই, তাহলে এই যে -1 এর উপরে আমরা যদি স্কোয়ার করি, মানে দুইবার যদি স্কোয়ার করি, তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 1। ঠিক আছে, মানে -1 আর মাইনাস, তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে গেল। তারপরে দেখেন মাইনাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস হয়ে যাবে, তাহলে 1 এর উপরে, মানে -1 এর উপরে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে পজিটিভ, তাহলে মাইনাস প্লাসে কত হয়ে যাবে? এই যে মাইনাস। তারপরে দেখেন মাইনাস আর মাইনাসে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কত? এই যে 1। এখন খেয়াল করেন, এই যে পজিটিভ নেগেটিভ কেটে দিলে আলটিমেটলি কত থাকে? এই যে 0 থাকে। এই যে দেখেন অপশন সি তে উত্তর দেওয়া আছে, যে উত্তর হচ্ছে 0। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। দেখেন 5-এ কি বলা হচ্ছে? A rectangle is 14 centimeter long and 10 centimeter wide. If the length is reduced by x centimeter and its width is increased also by x centimeter so as to make it a square, then its area changes by। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। তারপরে বলতেছে যে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে x সেন্টিমিটার কমায় দেন আর প্রস্থটাকে যদি x সেন্টিমিটার বৃদ্ধি করে দেন, সো অ্যাজ টু মেক ইট আই স্কোয়ার, তাহলে এটা আয়তক্ষেত্র থেকে একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। কি বলতেছে? যে যদি আপনি দৈর্ঘ্যকেও x সেন্টিমিটার কমায় দেন আর প্রস্থকে যদি x সেন্টিমিটার বাড়ায় দেন, তাহলে এটা আয়তক্ষেত্র থেকে একটা বর্গক্ষেত্রে পরিণত হবে। তো জিজ্ঞাসা করছে যে দেন ইটস এরিয়া চেঞ্জেস বাই, তাহলে এইটার ক্ষেত্রফল কত চেঞ্জ হবে, ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন আসবে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রথমে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত জানি আমরা? আপনি বলবেন যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো দৈর্ঘ্য কত? এই যে 14, প্রস্থ কত? এই যে 10, তার মানে এরিয়াটা কত? আপনি বলবেন যে 140 স্কোয়ার সেন্টিমিটার। এটা গেল হচ্ছে রেক্ট্যাঙ্গেলের হিসাব। এখন স্কোয়ারের বিষয়টা আসি। স্কোয়ারের বিষয়টা কি হবে? বলতেছে যে ভাই এই যে দৈর্ঘ্য তোমার 14 ছিল, এইটাকে তুমি x সেন্টিমিটার কমাই দিলাম। তারপরে বলতেছে যে এই যে প্রস্থ তোমার 10 ছিল, এই 10কে তুমি x সেন্টিমিটার বৃদ্ধি করাই দিলাম। বলতেছে যে দেওয়ার পরে তোমার এইটার আয়তক্ষেত্র থাকবে না, এইটা কি হয়ে যাবে? একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আমরা কি জানি যে বর্গের প্রতিটা বাহু সমান হয়। বর্গে কি হয়? প্রতিটা বাহু সমান হবে। তার মানে বর্গের এই বাহু যত বড়, এই বাহু তত বড়, তার মানে এই দুইটা কি সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 14 থেকে 10 বাদ দিলে এই যে 4, x আর x যোগ করে দিলে 2x, তাহলে x সমান সমান কত পাবো? এই যে 2 পাবো। x সমান সমান যদি 2 পাই, তাহলে আপনি বলবেন যে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত?
তখন আমি বলবো যে ভাই 14 এক্স এর মান হচ্ছে 2, তাহলে 14 থেকে 2 বাদ দিলে এই যে 12 পাওয়া যায়। আপনি এইটা ধরেও পরীক্ষা করতে পারেন যে 10 প্লাস এক্স ছিল, তার মানে 10 প্লাস 2 সমান সমান হচ্ছে 12। আর এই যে স্কোয়ার, এই স্কোয়ারের যে এরিয়া, স্কোয়ারের এরিয়া কিভাবে বের করতে হয়, যে কোনো একটা বাহুর ওপরে স্কোয়ার। তো এখানে বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 12, সো 12-র ওপরে যখন আমরা স্কোয়ার করব তখন আমরা বর্গক্ষেত্রের এরিয়া পেয়ে যাব কত, 140। তো বলতেছে যে তাহলে তোমার এরিয়াতে কি পরিবর্তন আসছে। আপনি বলবেন যে ভাই প্রথমে এরিয়াটা ছিল হচ্ছে আয়তক্ষেত্রের, সেখানে আমার ক্ষেত্রফল ছিল 140, পরবর্তীতে এই কমা বাড়ার কারণে আমার বর্গক্ষেত্র হয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে 144। তাহলে কি ধরনের পরিবর্তন আসছে, আপনি বলবেন 144 বিয়োগ 40, অর্থাৎ 4 স্কোয়ার সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। সো এখানে এত কিছু দেওয়া নেই, শুধু 4 দেওয়া আছে, আমরা 4 উত্তর করব। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ নট ইকুইভ্যালেন্ট টু 25x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4। বলতেছে যে নিচের কোনটা এই ইকুয়েশনের সমান হইতে পারবে না, সমান হবে না কোনটা, ঠিক আছে, নিচের কোনটা এইটার সমান হবে না। তাহলে আমার প্রশ্নে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে 25x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4, এখান থেকে আমরা চাইলে এই অপশন এরটা বানাইতে পারি যে ভাই এই যে 25x স্কোয়ার প্লাসটাকে এই পাশে পার করলে এই পাশে ওয়াই স্কোয়ার থাকে, তার মানে এই সমীকরণটাকে আমরা অপশন এতে প্রকাশ করতে পারি, সো এটা উত্তর হবে না। ঠিক আছে, অপশন বিতে দেওয়া আছে কি 75x স্কোয়ার, অর্থাৎ আমরা যদি জাস্ট এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দেই তাহলে এই যে 75x স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার মাইনাস 12 পেয়ে যাই। অর্থাৎ এই যে 25x স্কোয়ার সমান সমান চাইলেই আমি এই যে 75x স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার মাইনাস 12 বলতে পারি, সো এটাও আমার উত্তর হবে না। আবার এই যে 3 নম্বরে যেটা দেওয়া আছে 25x স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 ওয়াই মাইনাস 2, খেয়াল করে দেখেন এই যে 25x স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 4 দেওয়া আছে, তো আমি চাইলেই খুব ইজিলি বলতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে এই যে 25x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু এই যে a মাইনাস বি, তার মানে এই ইকুয়েশনটাকে চাইলেই আমি এইভাবে প্রকাশ করতে পারি। সো অপশন সি উত্তর হচ্ছে না, উত্তর হবে অপশন ডি, যে আমি কখনোই এই ইকুয়েশনটাকে এই যে অপশন ডি এটাতে প্রকাশ করতে পারবো না। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে কোয়ান্টিটি এ, দেখেন কোয়ান্টিটি এ তে বলা আছে যে 1 মাইনাস 1/27, আর কোয়ান্টিটি বি তে বলা আছে যে 8/9 প্লাস 1/81, মানে কোন কোয়ান্টিটিটা বড় এটা জিজ্ঞাসা করছে। তো 1 থেকে 1/27 বাদ দিলে আমরা বলতে পারি যে ভাই এটা হচ্ছে 26/27, ঠিক আছে। আর এইটা ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি এখানে 72 যোগ 1 অর্থাৎ 73/81। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এমনিতেই বুঝতে পারছি যে ভাই এখানে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, কোয়ান্টিটি এই বড় হবে। আপনি যদি চান আরেকভাবে ওটা চেক করতে পারেন, যে আপনি যদি চিন্তা করেন যে এই যে একটা ফ্র্যাকশন, এই যে একটা ফ্র্যাকশন, এই দুইটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে আমি এক করে দিব, সেম করে দিব, এই দুইটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে আমি সেম করে দিব, তাহলে আপনি জাস্ট কি করবেন,
এই যে এটার সাথে অর্থাৎ 26/27-কে জাস্ট 1/3 দিয়ে গুণ করে দিলে এটা 26/81 হয়ে যাবে। এখন আপনি খুব ইজিলি বলতে পারবেন যে 26/81 ছোট নাকি 73/81 ছোট হবে। সরি, এখানে ভুল বললাম, পুরোটাকেই 3 দিয়ে করতে হবে, 1/3 না, আই এম সরি। ঠিক আছে, এখানে পুরোটাকেই মানে পুরো ভগ্নাংশটাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি, মানে ওপরেও 3 দিয়ে গুণ করে দিব, নিচেও 3 দিয়ে গুণ করে দিব। তাহলে 3 26-এ 78 আর 3 27-এ কত হয়ে যাবে? 81 হয়ে যাবে। ঠিক আছে, মানে দুইটাকে উপর নিচে দুইটাকে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে এই যে নিউমারেটর 78, ডিনোমিনেটর 81। আর এখানে আমাদের বলা আছে কোনটা, যে 73/81। ঠিক আছে, অপশনে উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন, এই 8 নাম্বার টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। ঠিক আছে, এই পশু পাখির মাথা আর হচ্ছে পা রিলেটেড, এটা যারাই পরীক্ষা মোটামুটি দেয়, এটা আইবিএও এই টাইপের প্রশ্ন করে অনেক সময়, একটা প্রশ্ন দিয়েই দেয়। এখানে বলা হচ্ছে যে এ জু কিপার কাউন্টেড দ্য হেডস অফ অ্যানিমেল অ্যান্ড ফাউন্ড ইট টু বি 80। ঠিক আছে, অর্থাৎ মাথার সংখ্যা হচ্ছে 80টা। হোয়েন হি কাউন্টেড দ্য লেগস অফ অ্যানিমেলস হি ফাউন্ড দ্য নাম্বার টু বি 260। আর পায়ের সংখ্যা কয়টা পাইছে? 260টা। ইফ দ্য জু হ্যাড আইদার পিজনস অর হর্সেস, হাউ মেনি হর্স ওয়ার দেয়ার ইন দ্য জু? বলতেছে যে একটা চিড়িয়াখানায় যিনি দায়িত্বে আছেন, কিউরেটর, তিনি দেখতেছে যে পশু পাখির মাথা গুনে দেখলো যে মাথা আছে 80টা, আর পা গুনে দেখলো যে পা আছে 260টা। এবং বলা হচ্ছে যে ওই চিড়িয়াখানাতে ওই পিজন কবুতর আছে আর হচ্ছে ঘোড়া আছে। তো আমরা সবাই জানি যে কবুতরের হচ্ছে 2টা পা, ঘোড়ার হচ্ছে 4টা পা। ঠিক আছে, তো জিজ্ঞাসা করছে যে ওই চিড়িয়াখানায় ঘোড়ার সংখ্যা কয়টা, এটা বের করেন। ঘোড়ার সংখ্যা কয়টা? এখান থেকে একটা জিনিস আমাকে প্রথমে বুঝে নিতে হবে যে ভাই মাথার সংখ্যা যেহেতু 80টা, তার মানে এই যে ঘোড়া আর হচ্ছে কবুতর, এই দুইটা মিলে টোটাল সংখ্যা কত হবে? 80টা হবে। ঘোড়ার কবুতর মিলে 80টা। তাহলে আমাকে বের করতে বলছে যে ঘোড়া কয়টা আছে। তো আমি যদি বলি যে ঘোড়ার সংখ্যা হচ্ছে এ সংখ্যক, তাহলে কবুতরের সংখ্যা কত হবে? আপনি বলবেন যে 80 মাইনাস এ সংখ্যক। ঠিক আছে, এখন আমরা এই পায়ের সংখ্যাকে ইকুয়েট করব। তাহলে আমরা জানি যে ঘোড়ার পায়ের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে ঘোড়ার সংখ্যা যদি এ হয়, পায়ের সংখ্যা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 4a হবে, প্লাস আপনি বলবেন যে ভাই কবুতরের পায়ের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে টোটাল পায়ের সংখ্যা কত হবে? এই যে 80 মাইনাস এ, এই যে 2টা পায়ের সংখ্যা মানে 2টা প্রাণীর পায়ের সংখ্যা যোগ করে দিলে আমরা কত পাবো? এই যে 260 পাবো। এটা ইকুয়েট করেন। এই যে 4a প্লাস 160 মাইনাস 2a ইজ ইকুয়াল টু 260। ঠিক আছে, 4a থেকে 2a বাদ দিলে 2a, 260 থেকে 160 বাদ দিলে কত হয়ে যাবে? 100 পাওয়া যায়। তাহলে এর মান কত হবে? 50 হবে। তো বলতেছে যে ঘোড়া কয়টা? ঘোড়া হচ্ছে এই সংখ্যক, এই মানে হচ্ছে 50। পরেরটাতে চলে যান। দেখেন, এখানে বলা হচ্ছে যে when a student when 40 kgs left a class, the average weight of the remaining 59 students increased by 200 gram. What is the average weight of the remaining 59 students? বলা হচ্ছে যে একটা ক্লাসের
মানে একজন ছাত্রের ওজন হচ্ছে 45 কেজি, যে ক্লাস থেকে চলে যাবে। ঠিক আছে, একজন ছাত্রের ওজন হচ্ছে 45 কেজি, ও যদি ক্লাস থেকে চলে যায়, বলতেছে যে তাহলে অবশিষ্ট যে 59 জন ছাত্রছাত্রী থাকে তাদের গড় ওজন 200 গ্রাম করে বৃদ্ধি পাবে। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেইনিং 59 স্টুডেন্টস। তাহলে ওই অবশিষ্ট 59 জন শিক্ষার্থীর গড় ওজন কত এটা বের করতে হবে। দেখেন, এই 2009 সালে দুইটা প্রশ্ন আসছে এই 44টা প্রশ্নের মধ্যে, যেটা কিনা বলা চলে যে কঠিন। তার মধ্যে এইটা একটা প্রশ্ন, আর শেষে একটা আছে। এই দুইটা প্রশ্ন হচ্ছে মোটামুটি কঠিন, একদম জিমেট থেকে উঠাই দেওয়া ম্যাথ। ঠিক আছে, একদম জিমেট ক্লাব থেকে। আপনাকে কিছু বিষয় একদম স্বচ্ছ ধারণা রাখতে হবে। স্বচ্ছ ধারণা না রাখলে এই ধরনের ম্যাথ সলভ করা একটু কঠিন। প্রথম কথা হচ্ছে যে একজন ছাত্র চলে যাওয়ার পরে ছাত্র সংখ্যা কত ছিল? 59। তার মানে টোটাল ছাত্রছাত্রী কত ছিল? টোটাল কত ছিল? আপনি বলবেন যে একজন চলে গেছে আর 59 জন আছে, তার মানে টোটাল ছাত্রছাত্রী কত? 60 জন। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই 60 জন ছাত্রের, এই 60 জন স্টুডেন্টের এভারেজ ওজন আমি ধরে নিচ্ছি x কেজি। ঠিক আছে, 60 জনের এভারেজ ওজন আমি কত ধরে নিচ্ছি? x কেজি। তাহলে এই 60 জন ছাত্রের টোটাল ওজন কত হবে? টোটাল ওজন কত? আপনি বলবেন যে ভাই 60x কেজি হবে, 60x কেজি। ঠিক আছে, এই 60 জন থেকে একজন চলে গেল, 60 জন থেকে কি করলো? একজন চলে গেল। তাহলে থাকবে কতজন? 59 জন। এই 59 জন ছাত্র, এই 59 জনের গড় ওজন কি হবে? এই 59 জনের গড় ওজন কি হবে? বলতেছে যে দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেইনিং 59 স্টুডেন্টস ইনক্রিজড বাই 200 গ্রাম। ওই একজন চলে যাওয়ার ফলে 59 জন শিক্ষার্থীর গড় বয়স 200 গ্রাম করে বৃদ্ধি পাবে। এই যে 200 গ্রাম, এই 200 গ্রামকে চাইলে আমরা 0.2 কেজি লিখতে পারি। ঠিক আছে, 200 গ্রামকে চাইলে আমরা 0.2 কেজি লিখতে পারি। তার মানে 59 জন ছাত্রের গড় বয়স কি হবে? আগে গড় ছিল x, এইটার চেয়েও এই যে 0.2 বৃদ্ধি পাবে। ঠিক আছে, আগে গড় কত ছিল? x ছিল। এখন গড় বয়স কত হয়ে যাবে? 59 জনের গড় ওজন x এর সাথে এই যে 0.2 বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আপনি বলবেন যে তাহলে এই যে 59 জন, এই 59 জনের টোটাল বয়সটা কত হবে? তখন বলবো যে ভাই 59 ইন্টু x প্লাস 0.2। বোঝা গেছে বিষয়টা? একদম ক্লিয়ার। এখন আসেন, এখন আমরা ইকুয়েশন লাগাবো। ইকুয়েশন কি লাগাবো? যে ভাই এই যে 60 জন ছাত্রের টোটাল ওজন আমরা জানি, তাহলে এই যে 60 জন ছাত্রের টোটাল ওজন হচ্ছে 60x সমান সমান 59 জন ছাত্রের টোটাল ওজন কত? আপনি বলবেন যে ভাইয়া 59 ইন্টু এক্স প্লাস 0.2। আপনি বলবেন যে সমানের ডান পাশে লিখলেন 60 জন ছাত্রের টোটাল, আর সমানের বাম পাশে লিখলে 59 জন ছাত্রের টোটাল, তাহলে তো সমান হইল না। তাই আমি বলবো যে সমান করে দেন। কিভাবে? এই যে যেই 45 কেজি চলে গেছে, ওই 45 কেজিকে অ্যাড করে দেন। তাই তো এই পাশেও 60 জনের টোটাল ওজন, এই পাশেও 60 জনের টোটাল ওজন। তাহলে দেখেন, তাহলে এবার আমার দুই পাশেই সমান ওজন হয়েছে না? যে ডান পাশেও 60 জন, বাম পাশেও 60 জন। এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করব। এখন এই ইকুয়েশনটা আমরা ইজিলি সলভ করতে পারবো। খেয়াল করেন, এই যে 60x প্লাস 59x প্লাস 59 তো কোনো 118, তার মানে এখানে হবে 11.8 প্লাস কত? এই যে 45। তাহলে এই যে 60x থেকে 59x কে যদি আমরা বাদ দেই, তাহলে পাবো x। 45 11 কত হয়ে যায়? 56। তাহলে এই যে 56.8। তাহলে খেয়াল করেন, আমাকে জিজ্ঞাসা করছে যে 59 জন ছাত্রের গড় ওজন কত সেটা বের করেন। 59 জনের গড় ওজন জিজ্ঞাসা করছে। তাহলে 59 জনের গড় ওজন এই যে এখানে লিখে রাখছি না, যে x প্লাস 0.2। তো x এর মান কত বের হয়েছে?
এই যে 56.8 প্লাস হচ্ছে 0.2 সমান সমান কত? এই যে 57 কেজি। কোথায়? অপশন এতে উত্তর। যে 59 জন ছাত্রের গড় ওজন কত হবে? 57 কেজি হবে। প্রশ্নটা ভালো করে বোঝেন, প্রশ্নটা বুঝতে হবে, সমাধান কোনো বিষয় না। ঠিক আছে, প্রশ্ন বুঝলেই সমাধান 30 সেকেন্ডে সম্ভব। প্রশ্নটা দেখেন, প্রশ্নটা কি বলতেছে যে হোয়েন এ স্টুডেন্ট ওয়েট 45 কেজি লেফট এ ক্লাস, বলতেছে যে 45 কেজি ওজনের একজন শিক্ষার্থী ক্লাস থেকে চলে যাবে। দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেইনিং 59 স্টুডেন্টস ইনক্রিজড বাই 200 গ্রাম। ওই চলে যাওয়ার ফলে অবশিষ্ট যে 59 জন শিক্ষার্থী থাকবে তাদের গড় ওজন 200 গ্রাম করে বৃদ্ধি পাবে। হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেইনিং 59 স্টুডেন্টস, তাহলে অবশিষ্ট 59 জন শিক্ষার্থীর গড় বয়স কত? কথা বুঝলেন? 45 কেজি ওজনের একজন চলে যাওয়ার ফলে অবশিষ্ট যে 59 জন শিক্ষার্থী ক্লাসে থাকে তাদের গড় বয়স কি হবে? 200 গ্রাম করে বৃদ্ধি পাবে। জিজ্ঞাসা করছে যে তাহলে ওই 59 জন শিক্ষার্থীর গড় বয়সটা কত? তো আমরা এখানে ধরে নিব মানে কি, ধরে নেওয়ার কোনো কিছু নাই। একজন চলে গেলে যদি ক্লাসে 59 জন থাকে তাহলে ওই একজন সহ টোটাল ক্লাসের ছাত্রছাত্রী কত ছিল? আপনি বলবেন 59, আর যে একজন চলে গেছে এই দুইটা যোগ দিলে 60 জন। 60 জন। তাহলে এই 60 জন শিক্ষার্থীর গড় বয়সটা কত? আপনি বলবেন যে জানি না। যেহেতু জানি না, আমরা এখানে ধরে নিছি কত? এক্স কেজি ধরে নিছি। তাহলে 60 জনের গড় বয়স যদি এক্স কেজি হয়, 60 জনের মানে ওজনের সমষ্টি কত হবে? আপনি বলবেন যে 60x কেজি। ওকে, এখন বলতেছে যে এই 60 জন থেকে একজন চলে গেল, বাকি থাকে কত? 59 জন। বলতেছে যে এই যে 59 জন থাকলো, এই 59 জনের গড় বয়স এখন 200 গ্রাম করে বৃদ্ধি পাবে। আমরা সবাই জানি যে 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি। 200 গ্রাম মানে কি? 0.2 কেজি। তাহলে 59 জন ছাত্রের গড় ওজন কত হবে? আগে গড় ওজন যা ছিল তার থেকে 0.2 বেশি। তাহলে এখানে দেখেন এই যে 59 জনের গড় বয়স কত লিখছি? এক্স প্লাস 0.2 লিখছি। তাহলে 59 জনের টোটাল বয়স কত? আপনি বলবেন যে 59 গুণন এক্স প্লাস 0.2। এখন আমরা ইকুয়েশন সাজাইছি। ইকুয়েশনটা কি? এই পাশে লিখছি 60 জন ছাত্রের টোটাল বয়স মানে টোটাল ওজন, সমানের বাম পাশে লিখছি 60 জন ছাত্রের টোটাল ওজন, আর সমানের বাম পাশে ডান পাশে প্রথমে লিখছি 59 জন ছাত্রের টোটাল ওজন প্লাস যে চলে গেছে 45 কেজি ওজনের যে চলে গেছে তার ওজন। তাহলে এই পাশেও আমার 60 জন, আবার এই পাশেও আমার কতজন? 60 জন। মানে এই পাশেও 60 জনের টোটাল ওজন, এই পাশেও 60 জনের টোটাল ওজন। এইটা ইকুয়েট করে আমরা এক্স এর একটা ভ্যালু পাই, সেটা কত? 56.8। তো জিজ্ঞাসা করছে যে 59 জন শিক্ষার্থীর টোটাল মানে গড় বয়সটা কত সেটা বের করেন। তো এই যে খেয়াল করেন, আমরা এখানে লিখে রাখছি যে 59 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে এক্স প্লাস 0.2। তো এক্স এর মান আমরা জানি, এক্স এর মান আমরা বের করছি ইকুয়েশন সলভ করে। কত? 56.8। এই 56.8 সাথে 0.2 কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা ওজন কত পাচ্ছি? 57। তার মানে 59 জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে? গড় ওজন কত হবে? 57 হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে 10-এ, যে দ্য এভারেজ টেম্পারেচার ফর ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে ওয়াজ 25 ডিগ্রি সেলসিয়াস,
The average for Thursday, Friday and Saturday was 24 degrees Celsius. If temperature on Saturday was 27 degrees Celsius, what was the temperature on Wednesday? খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে দেখেন এখানে আমাকে বলতেছে যে ভাই বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার এই 3 দিনের বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 3 দিনের গড় তাপমাত্রা কত 25। তাহলে আমি বলবো যে এই যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিনের টোটাল তাপমাত্রা কত? আপনি বলবেন যে ভাই 3 গুণন 25 ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপরে বলতেছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিনের গড় তাপমাত্রা কত 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টোটাল তাপমাত্রা কত 3 × 24 এই যে 72 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাকে বলেই দিছে যে শনিবারের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি বলবো যে ভাই এই যে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারের তাপমাত্রা আমি জানি 27 সমান সমান কত 72। তাহলে আপনি বলবেন যে ভাই এই যে বৃহস্পতিবার আর শুক্রবারের তাপমাত্রা কত এটা আপনি বের করতে পারবেন? হ্যাঁ, বের করা যাবে। এই যে 72 থেকে 27কে বাদ দেন, 72 থেকে 27কে বাদ দিলে কত পাওয়া যাবে? এখানে 5 45 সাথে 52 20 72, তাই না? তাহলে এই যে 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনি বলবেন যে ভাই বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিনের তাপমাত্রার সমষ্টি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আপনি আমাকে বলবেন যে ভাই এই যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিনের মোট তাপমাত্রা ছিল কত 75 ডিগ্রি। তার মধ্যে আমরা বৃহস্পতিবার, শুক্রবারের তাপমাত্রা জানি কত 45। তাহলে এই যে বুধবারের তাপমাত্রা কত হবে? আপনি বলবেন যে 75 বিয়োগ 45 ইজ ইকুয়াল টু কত? এই যে 30 ডিগ্রি। অর্থাৎ বুধবারের তাপমাত্রা আমার ছিল কত 30 ডিগ্রি সেলসিয়াস। পরেরটাতে চলে যান 11 নম্বর। দেখেন 11তে কি বলা হচ্ছে যে ইফ 18 ইজ 15% অফ 30% অফ এ সার্টেন নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? বলতেছে যে একটা সংখ্যার 15%-এর 30%-এর মান কত 18। জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত। তো আমি তো জানি না যে এখানে আমার সংখ্যাটা কত। আমি যদি ধরে নেই যে আমার সংখ্যাটা হচ্ছে n, তাহলে এই n এর এই যে 15% আমরা পার্সেন্টেজে পড়ে আসছি, 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 3/20। 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এই যে 3/10। তাহলে একবারে লিখতে পারি যে এই যে 3/20 গুণন এই যে 3/10 সমান সমান কত বলছে এরা? 18 বলছে। তাহলে খেয়াল করেন 3 3 9, এই 18 ভিতরে কতবার যাবে? 2 বার যাবে। তাহলে n ইজ ইকুয়াল টু কত? এই যে 2 × 20 × 10। তাহলে n সমান সমান কত? 20 × 2 = 40, 40 10-এ কত হয়ে যাবে? এই যে 400 হয়ে যাবে। ঠিক আছে, যেখানে আমার সংখ্যাটা কত জিজ্ঞাসা করছে সেই সংখ্যাটা হচ্ছে আমার 400 বা 400। পরেরটাতে চলে যান 12 নম্বর। বলেন তো এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর কোনটা বলেন 12 নম্বরে? আমি আরেকটু ইজি করে দিই, সেটা হচ্ছে এই যে কোয়ান্টিটি এ তে দেওয়া আছে 9/13 স্কোয়ার। ঠিক আছে, আর কোয়ান্টিটি বি তে দেওয়া আছে কত 9/13, ওপরে দেওয়া আছে হাফ। তো আমরা সূচকের একটা মানে প্রপার্টিজ থেকে জানি যে ওপরে যদি পাওয়ার হাফ হয় তাহলে এদের উপরে আমরা কি করে দিব? জাস্ট স্কোয়ার রুট করে দিব। এখন বলেন যে কোন কোয়ান্টিটি বড় হবে?
কোনটা বড়, কোয়ান্টিটি এ বড় নাকি কোয়ান্টিটি বি বড়? দেখেন একটা কথা বলি, সেটা হচ্ছে 9/13, এটা ক্যালকুলেশন করলে তো আমরা একটা দশমিক সংখ্যা পাবো, তাই না? এই 9/13 ক্যালকুলেশন মানে 13 দিয়ে আপনি যদি এই 9-কে 13 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে আপনি একটা ডেসিমাল নাম্বার পাবেন না? একটা ডেসিমাল নাম্বার পাবেন না? একটা দশমিক সংখ্যা পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার, দশমিক সংখ্যাকে স্কোয়ার করলে ভ্যালু পাবেন ছোটটা, ভ্যালু পাবেন ছোট, ঠিক আছে? আর দশমিক সংখ্যাকে, দশমিক সংখ্যাকে বর্গমূল করলে, স্কোয়ার রুট করলে ভ্যালু পাবেন বড়, ঠিক আছে? দশমিক সংখ্যাকে যদি বর্গ করেন তাহলে ছোট ভ্যালু পাবেন, দশমিক সংখ্যাকে যদি বর্গমূল করেন তাহলে বড় সংখ্যা পাবেন। তাহলে এখানে এই যে 9/13, এটা ডেফিনেটলি একটা ডেসিমাল নাম্বার। তাহলে এইটার উপরে যদি আমি স্কোয়ার রুট করি, স্বাভাবিক ব্যাপার আমি বড় সংখ্যা পাবো। তাহলে কোয়ান্টিটি বি ইজ গ্রেটার হবে এখানে। আসুন পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এটা একটা মজার একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে এভারেজ, এভারেজ কস্ট অফ 5 অ্যাপেলস অ্যান্ড 4 ম্যাঙ্গোস ইজ 36 টাকা। বলতেছে যে 5টা আপেল আর 4টা আমের গড় দাম হচ্ছে 36 টাকা। কথা বুঝছেন? 5টা আপেল আর 4টা আমের গড় দাম 36। দ্য এভারেজ কস্ট অফ 7 অ্যাপেলস অ্যান্ড 8 ম্যাঙ্গোস ইজ 48। 7টা আপেল আর 8টা আমের গড় দাম কত? 48 টাকা। Find the total cost of, find the total cost of 24 apples and 24 mangoes. তাহলে 24 আপেল আর 24 আমের মোট দাম কত এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? 24টা আপেল আর 24টা আমের টোটাল দাম কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টা আপেল, আচ্ছা নিচেই লিখি, জায়গা তো আমার প্রচুর। দেখেন এই যে 5টা আপেল আর হচ্ছে 4টা আম, এইটার গড় দাম কত আছে? 36। তাহলে আমি যেহেতু যোগ চিহ্ন দিছি, তার মানে টোটাল দাম কত হবে? আপনি বলবেন যে ভাই 36 গুণন 5টা আপেল 4টা আম, টোটাল প্রোডাক্ট কয়টা? 9টা। 9 36-এ কত হবে? আপনি বলবেন যে ভাই 9 30-এ 270, 6 9 54, তার মানে হচ্ছে 324 টাকা হবে। 324, ঠিক আছে? তারপরে কি বলতেছে যে 7টা আপেল, তাহলে এই যে 7টা আপেল আর 8টা আম, এদের গড় দাম কত দেয়া আছে? 48 দেয়া আছে। তাহলে যেহেতু আমি যোগ চিহ্ন দিচ্ছি, মানে মোট কত বের করব, তাহলে মোট দাম কত? এই যে 48 গুণন 8 সাথে কত? 15। তাহলে 48 10-এ কত হয়ে যায়? 480, 5 48-এ 240। তাহলে 480 আর হচ্ছে 240-এ কত হয়ে যাবে? 720 হবে না? 720 হবে। তাহলে আমরা যদি এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কত পাবো? 7 5-এ 12 আপেল আর 8 4-এ 12 আম। এই 12টা আপেল আর 12টা আমের টোটাল দাম কত হবে? 703-এ 1000, 20 24-এ 44, অর্থাৎ 1044 টাকা হবে। প্রশ্নের জিজ্ঞাসা কি? প্রশ্নের জিজ্ঞাসা হচ্ছে 24টা আপেল আর 24টা আমের দাম কত। তার মানে এইটাকে জাস্ট দ্বিগুণ করে দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এই যে 24টা আপেল আর 24টা আমের আমার টোটাল দাম কত? আপনি বলবেন যে এইটা যেহেতু 12 থেকে 24 দ্বিগুণ হয়ে গেছে, তাহলে দামও দ্বিগুণ হয়ে যাবে। 1044-এর দ্বিগুণ কত? এই যে 2088 টাকা হয়ে যাবে।
কোথায় উত্তর? এই যে অপশন বিতে, যে 2088 টাকা দাম পড়বে টোটাল। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে, যে ইফ এন অ্যান্ড পি বোথ অড নাম্বারস হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন নাম্বার। বলতেছে যে এন আর পি দুইটাই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা হবে। এন আর পি দুইটাই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে। আমরা একটা জিনিস জানি যে ভাই দুইটা অড সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই তাহলে ডেফিনেটলি ইভেন নাম্বার পাবো। বা আমরা এইভাবেও চেক করতে পারি যে এন এর মান 3 নিলাম, পির মানকে আমি 5 নিলাম। এখন চেক করেন, এন পি মানে হচ্ছে 3 5 15, 15 আর 2 কত 17, এখানে অড আসতেছে, এটা উত্তর হবে না। এন প্লাস পি অর্থাৎ 3 আর 5 যোগ করলে 8 আসে, এটা উত্তর হইতে পারে। এন প্লাস পি প্লাস 1 তাহলে 3 5 8, 8 আর 9 আসতেছে, এটা উত্তর হবে না। এন পি দুইটা অড নাম্বার বা দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে আপনি অডই পাবেন, অর্থাৎ 3 5 এখানে কত আসতেছে 15 আসতেছে, সো এটা উত্তর হবে না। তার মানে উত্তর কোনটা হচ্ছে এটা, যে দুইটা অড নাম্বার যোগ করলে আমি অবশ্যই জোড় সংখ্যা পাবো। সো এন প্লাস পি ইজ অ্যান ইভেন ইন্টিজার। পরেরটাতে চলে যান 15 নম্বর। কিছুক্ষণ আগে আমরা একটা বয়সের অঙ্ক করে আসছি না, পিতা পুত্রের। ওই বয়সের অঙ্কে আমরা লাস্টে মানে একটা দেখাইছি এক্স ধরে, আর একটা দেখাইছি হচ্ছে আপনার ক্রস প্রোডাক্ট মেথডে। আমরা এই প্রশ্নটাও কিন্তু ক্রস প্রোডাক্টে করতে পারবো, এক্স ধরে আর এটা দেখাবো না, এটাকে আমরা ক্রস প্রোডাক্টেই করব। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে দ্য প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 6:4। এ আর বি এই দুইজনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 6:4। 5 years ago 5 বছর আগে their ages were in the ratio 5:3। 5 বছর আগে এই দুইজনের বয়সের অনুপাত কত ছিল? 5:3 ছিল। জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস, তাহলে তাদের বর্তমান বয়সগুলো কত বের করে দেখো। তাহলে খেয়াল করেন, এই যে এ আর বি দুইজনের বর্তমান বয়সের অনুপাত কত? এই যে 6:4। বলতেছে যে 5 বছর আগে, অর্থাৎ এ কেও 5 বছর পিছনে নিয়ে যাব, বি কেও 5 বছর পিছনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এ আর বি এই দুইজনের বয়সের অনুপাত কত পাবো? এই যে 5:3 পাবো। এখন জাস্ট আড়াআড়ি গুণ করে দেন। দেখেন 4 5 20, 3 6 18, তাহলে এই যে 20 থেকে 18 বাদ দেন। তারপরে দেখেন 5 5 25, 3 5 15, অর্থাৎ 25 থেকে এই যে 15কে বাদ দেন। 20 থেকে 18কে বাদ দিলে 2, 25 থেকে 15 বাদ দিলে 10, তাহলে 1 সমান সমান কত হবে? 5 হবে। তাহলে এই যে এর বর্তমান বয়স কত? 6 সমান সমান কত? 5 6 30, অর্থাৎ একজনের বয়স হবে 30, আরেকজনের বয়স কত হবে? 4 5 20, অর্থাৎ 30 এবং 20 হচ্ছে এই দুইজনের বয়স, 30 আর 20। পরেরটাতে চলে যান 16 নম্বর। বলেন এটার উত্তর কত হবে বলেন, 16-র উত্তর কত হবে বলেন।
16 উত্তর বলেন। রাইট। যে উত্তর হবে অপশন ই। ঠিক আছে, সহজ জিনিস। এখানে আপনাকে বলতেছে যে ভাই 3.003কে যদি আমরা 2.002 দিয়ে ভাগ করে দেই তাহলে কত পাবো? কি করবো, যে দশমিক কেটে দেন, দশমিক কেটে দেন, কেটে দেন মানে দশমিক তুলে দেন। তাহলে উপরে কত, এই যে 3003, নিচে কত 2002। এইটা অনেকটা এই যে 3কে 2 দিয়ে ভাগ করার মতো। ঠিক আছে, এই অঙ্কটা অনেকটা 3কে 2 দিয়ে ভাগ করার মতো। 3কে 2 দিয়ে ভাগ করলে তেমন 1.5 পাওয়া যায়, 2002 দিয়ে 3003কে ভাগ করলেও এরকম 1.5 পাওয়া যাবে। উত্তর কত? 1 পাই, অপশন ই। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে কি বলতেছে, যে কোয়ান্টিটি a ইকুয়াল টু 4/100 এন্ড কোয়ান্টিটি b ইকুয়াল টু 0.012/3 হইলে কোনটা বড়? দেখেন কোয়ান্টিটি এটা সহজ দিয়ে রাখছে যে 4/100, এই 4/100 মানে হচ্ছে 1/25। ঠিক আছে, আর কোয়ান্টিটি b কত বলছে? কোয়ান্টিটি b বলছে যে 0.012 ডিভাইডেড হচ্ছে 3, উপরে যদি 12 ধরি তাহলে নিচে 3 গুণন, এই যে দশমিকের পরে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা ডিজিট আছে, এই যে 1 2 3টা শূন্য। ঠিক আছে, 4 এখানে 3 বার, 4 এখানে যাবে কতবার? 250 বার। 3 আর 3 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 250। এখন আপনারাই বলেন কোনটা বড় হবে, কোনটা বড় হবে বলেন। একটা হচ্ছে 25/1 আর একটা হচ্ছে 250/1। তাহলে ডেফিনেটলি কোয়ান্টিটি ইজ গ্রেটার হবে। শোনো 18 নম্বরে চলে যান। দেখেন এগুলা ম্যাথ সহজ, বাট একটু আপনাকে, এটা খুবই সহজ, এটা খুব দ্রুতই হয়তো সলভ করা যাবে। বাট আইবিএ তে আগে এই ধরনের ম্যাথ আসতো। ঠিক আছে, ডাটা সাফিসিয়েন্সি, ওইগুলো একটু কঠিন ছিল। মানে শুধু এরকম না, আরো অনেক টাইপেরই ম্যাথ আছে। জিম্যাটের সবচেয়ে কঠিন একটা পার্ট হচ্ছে, আমার কাছে মনে হয়, অনেকের কাছে সহজ, বাট আমার কাছে জিম্যাটের এই পার্টটা খুব কঠিন লাগে। মানে ডাটা সাফিসিয়েন্সির এই পার্টটা আমার কাছে খুব মানে ভেজালে মনে হয়। অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। এটা তো খুব ইজি একটা জিনিস, মানে এই ম্যাপটা ইজি, কিন্তু এই টাইপের আরো অনেক কিছু আছে যেগুলো আমার কাছে খুব ভ্যাবাচাকা লেগে যায়। দেখেন এখানে আপনাকে প্রথম শর্তে বলা হচ্ছে যে ইউ হবে টির চেয়ে বড়, ইউ টির চেয়ে বড়, তারপরে আর হচ্ছে কিউ এর চেয়ে বড়, এস আবার টির চেয়ে বড় হবে, টি আবার আর এর চেয়ে বড় হবে। তাহলে এখানে আমরা এই যে চারটা এক্সপ্রেশন, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা জিনিসকে যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাই টির চেয়ে আর ছোট, টির চেয়ে আর ছোট, তাই না? আবার আর এর চেয়ে কিউ ছোট। তার মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে কিউ, সবচেয়ে ছোট হচ্ছে কিউ, তারপরের ছোট হচ্ছে আর, তারপরেরটা হচ্ছে টি হবে, তাই না? কারণ আর টি হচ্ছে আর এর চেয়ে বড়, আবার আর হচ্ছে কিউ এর চেয়ে বড়। তার মানে কিউ সবার ছোট, তারপরের ছোট হচ্ছে আর, তারপরের ছোট হচ্ছে টি। এখন ইউ আর এস নিয়ে কোনো কথা বলা নাই, ইউ আর এস নিয়ে কোনো কথা বলা নাই, শুধু বলছে যে ইউ হবে টির চেয়ে বড়
আবার এস হবে টির চেয়ে বড়, তাহলে এই যে ইউ আর এস এই দুইজনই টির চেয়ে বড় হইতে পারে, তাই না? ইউ আর এস এই দুইটা কার মানে ইউ বড় না এস বড় এই ধরনের কোনো কথা বলা নাই, শুধু বলছে ইউ টির চেয়েও বড় হবে আবার এস টির চেয়েও বড় হবে। তো জিজ্ঞাসা করছে যে নিচে তাহলে কোনটা অবশ্যই সত্যি হবে, একটু বের করে দেখান। তাহলে খেয়াল করেন অপশন এতে দেওয়া আছে ইউ এস এর চেয়ে ছোট হবে, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা, কারণ ইউ আর এস সমবয়সী ধরা যায়, কারণ টির চেয়ে বড় যেহেতু তার মানে সমবয়সী, ঠিক আছে, এটা হবে না। 2 নম্বরে বলতেছে যে এস কিউ এর চেয়ে বড় হবে, হ্যাঁ এটা সত্যি। আবার ইউ আর এর চেয়ে বড় হবে, ইউ আর এর চেয়ে বড় হবে, হ্যাঁ দুইটাই সত্যি, দুইটাই সত্যি। যে এস কিউ এর চেয়ে বড় আবার ইউ আর এর চেয়ে বড়, এইটাও সত্যি এইটাও সত্যি। তার মানে এই যে অপশন ই 2 and 3 অনলি, ঠিক আছে, যে 2 আর 3 দুইটাই সত্যি হবে। পরেরটাতে চলে যান, 19 নম্বর। এই 19 নম্বর টাইপের এই ম্যাথগুলো অনেক সময় পরীক্ষায় দেয়, ঠিক আছে। এই 19 নম্বর এই টাইপের ম্যাথগুলো প্রিলিমিনারিতে পরীক্ষায় দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনি যাতে সময় নষ্ট করেন, ঠিক আছে, আপনি যাতে সময় নষ্ট করেন এই জন্য এই ধরনের ম্যাথ দেওয়া হয়। বাট এই ধরনের ম্যাথ আমরা কখনোই কনভেনশনাল অ্যাপ্রোচে করব না, মানে ইকুয়েশন সাজায় এই ধরনের ম্যাথ করব না। প্রিলিমিনারিতে আসছে ইকুয়েশন ছাড়া করব, অপশন টেস্ট করব, তাইলে আমার কাজ শেষ হবে। এখানে খেয়াল করেন, এখানে বলতেছে যে হাসান সোল্ড অ্যান আর্টিকেল ফর 56 টাকা। হাসান একটা জিনিস 56 টাকা দিয়ে বিক্রি করে, হুইচ কস্ট হিম টাকা এক্স টাকা, যেটার কস্ট প্রাইস ছিল কত, এক্স টাকা ছিল। ইফ হি হ্যাড গেইনড X% অন হিজ আউটলে, বলতেছে যে এই জিনিসটা এক্স টাকার জিনিসটা 56 টাকায় বিক্রি করে যদি হাসান X% প্রফিট করে, হোয়াট ওয়াজ হিজ কস্ট, তাহলে তার ক্রয় মূল্যটা কত, অর্থাৎ হাসান এই জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা বের করতে হবে, অর্থাৎ এক্স এর মান আমাকে ফাইন্ড আউট করা লাগবে। আমি ইকুয়েশন দেখাচ্ছি বাট ইকুয়েশন আমি সলভ করব না, আপনারাও আশা করি করবেন না। দেখেন আমরা কি জানি যে কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাওয়া যায়, এটা আমরা জানি না, যে কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাওয়া যায়। আবার আমরা এটাও জানি যে প্রফিটের যে হিসাবটা করব, প্রফিটের যে আমি হিসাবটা করব এটা আমাকে করতে হবে কার উপরে, অবশ্যই কস্ট প্রাইসের উপরে। আই রিপিট, প্রফিটের যে হিসাবটা করব, আমার যে প্রফিট হয়েছে এই হিসাবটা আমি কিন্তু সবসময় কস্ট প্রাইসের উপরই করব। সো এখানে আমার কস্ট প্রাইস কত টাকা, এই যে এক্স টাকা, প্লাস আমি আবার প্রফিট করব কার উপরে, এক্স টাকার উপরে। তাহলে এই যে এক্স এর মানে X% of X, অর্থাৎ এই এক্স টাকার উপরে আমি X% প্রফিট করতেছি। তাহলে এই যে কস্ট প্রাইস প্লাস প্রফিট এই দুইটা যোগ করে দিলে সেলিং প্রাইস কত আসবে, এই যে 56 আসবে। বোঝা গেছে, এইটা ইকুয়েশন, এটা সলভ করলে আপনি উত্তর পেয়ে যাবেন। বাট আমরা এগুলা করবো না, এগুলো ঝামেলার ইয়েতে যাবো না। আমরা যদি ধরে নেই যে অপশন এর এই যে কস্ট প্রাইস 40 টাকা আমরা ধরে নিলাম, কস্ট প্রাইস যদি 40 হয় প্রশ্ন অনুযায়ী আমার প্রফিটও কত হওয়া লাগবে, 40% হওয়া লাগবে। সো আমরা একটু দেখি যে 40% ধরা হয় কিনা। তাহলে এই যে কস্ট প্রাইস প্লাস এই যে কস্ট প্রাইসের ওপরে আবার 40% প্রফিট সমান সমান কত আসে, এই যে 40 যোগ 0 0 0 0 কেটে দিলে 4 4 16, 40 আর 16 যোগ করে দিলে এই যে 56 চলে আসে। তার মানে অপশনে উত্তর, অপশনে উত্তর যে 40 টাকা হবে ওই এক্স এর ভ্যালু বা কস্ট প্রাইস, যে 40 টাকার জিনিস 40% প্রফিটে আমি 56 টাকা দিয়ে বিক্রি করবো।
লাস্ট ম্যাথ 20 নম্বর ম্যাথটাতে একটু মানে মনোযোগ মানে কি এগুলা মানে খুব ইজি জিনিস, বাট আপনি যদি ওই চিন্তা করেন যে আমি এগুলো কনভেনশনাল অ্যাপ্রোচে করবো তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই ম্যাথটা একটু খেয়াল করবেন 20 নম্বর। মানে দেখেন আসলে আমরা রেশিও প্রপোর্শনে, তারপরে হচ্ছে মিক্সচারে বা অন্যান্য অধ্যায় পার্সেন্টেজে প্রফিট লসে একটু একটু করে রুল অফ অ্যালিগেশন দেখে আসছি না? এডি ব্যাচে রুল অফ অ্যালিগেশনটা আমরা দেখছি না? আমরা চাইলে এই ম্যাথটাতে রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করে খুব ইজিলি সমাধান করতে পারি, এক্স ওয়াই জেড ধরা বাদ দিই। ঠিক আছে, মানে কনভেনশনাল অ্যাপ্রোচে যেটা বিভিন্ন বইয়ে করে দেওয়া আছে ওইভাবে করতে গেলে এই ধরনের ম্যাথ আপনার ঘাম ছুটে যাবে। এই জন্য বললাম যে দুইটা ম্যাথ কঠিন আছে, একটা হচ্ছে ওইটা আর একটা হচ্ছে এইটা। সো এই ধরনের ম্যাথ আমরা কখনোই, এটাও জিমেট ক্লাব থেকে উঠে যায় একটা ম্যাথ, ঠিক আছে, এই ধরনের ম্যাথ কখনো আমরা কনভেনশনাল অ্যাপ্রোচে করব না। ঠিক আছে, এই জন্য আমরা ওই যে কনভেনশনাল অ্যাপ্রোচে করলেই আমাদের মধ্যে ওই ম্যাথ ভীতি জাগ্রত হয় যে ম্যাথ তো কঠিন, আমার দ্বারা তো হবে না। যেমন এই প্রশ্নটা, ঠিক আছে, দেখেন এখানে কি বলা হচ্ছে না, এটা তো আমি মানে কি বলবো, এটা তো আপনাদের সুবিধার জন্য এটা এটা করে দেওয়া আছে যে প্রত্যেকটা লাইন বাই লাইন, কারণ একসাথে থাকলে গোজামিল লেগে যেত বিষয়টা। ঠিক আছে, ইভেন জিমেটেও এই ম্যাথটা এইভাবে দেওয়া আছে, একদম হুবহু এইভাবে তোলা আছে, এই স্টাইলে তোলা আছে, যাতে করে আপনার সময় নষ্ট নয়। আপনার দেখেন পুরো জিনিসটা আপনার সামনে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে 3 ম্যাথ ক্লাসেস এক্স ওয়াই এন্ড জেড টেকেন অ্যান অ্যালজেব্রা টেস্ট, অর্থাৎ এক্স ওয়াই জেড এই 3টা ক্লাসে আপনি বীজগণিতের উপর একটা পরীক্ষা নেবেন। তো বলতেছে যে দ্য এভারেজ স্কোর ইন ক্লাস এক্স ইজ 83। এক্স ক্লাসে যে পরীক্ষাটা নিছেন সেখানে এভারেজ নাম্বার 83। দ্য এভারেজ স্কোর ইন ক্লাস ওয়াই 76। ওয়াই ক্লাসে যে পরীক্ষাটা নিছেন সেখানে এভারেজ স্কোর কত? 76। তারপরে বলতেছে যে দ্য এভারেজ স্কোর ইন ক্লাস জেড ইজ 85। জেড ক্লাসে যে পরীক্ষাটা নিছেন সেখানে এভারেজ স্কোর কত? 85। তারপরে বলতেছে যে দ্য এভারেজ স্কোর of all students in class x and y together is 79. x আর y এই দুইটা ক্লাসের গড় কত? 79। The average score of all students in class y and z together is 81. আবার y এবং z এই দুইটা ক্লাসের একত্রে গড় কত? 81। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ স্কোর ফর অল দ্য 3 ক্লাসেস, তাহলে এই 3টা ক্লাসের গড় নম্বরটা কত বের করেন। এই 3টা ক্লাসে গড় নম্বর কত এটা বের করতে বলছে। ঠিক আছে, 3টা ক্লাসের গড় নম্বর কত। এখন ভাই কথা হচ্ছে যে গড় নম্বর বের করার আগে আমার আগে লাগবে যে স্টুডেন্ট কয়টা। আমি যে গড় নম্বর বের করব এই প্রশ্নে শুধু নম্বরের কথাই বলা আছে যে এক্স ক্লাসে গড় এত, ওয়াই ক্লাসের ছাত্ররা এত নম্বর পাইছে, জেড ক্লাসের ছাত্ররা এত নম্বর পাইছে, এক্স ওয়াই দুইটা ক্লাসের মিলে এত নম্বর, ওয়াই এবং জেড দুইটা ক্লাসের মিলে এত নম্বর। কোথাও বলে নাই যে স্টুডেন্ট কতজন, বলতে হবে না। তাছাড়া স্টুডেন্টের সংখ্যা না জানলে আমি কেমনে বলবো যে কোন ক্লাসে কত নাম্বার টোটাল আসছে? স্টুডেন্টের সংখ্যা ছাড়া তো বলতে পারবো না। সো এখানে হচ্ছে বিগেস্ট প্রবলেম হচ্ছে এটা যে স্টুডেন্টের সংখ্যা দেওয়া নাই। সো যখন আপনি এটা ওই ইকুয়েশন ধরে করবেন, মানে বিশ্বাস করবেন না, আপনি এটা গুগলে সার্চ দিয়ে দেখেন ক্লাসের পরে, ওখানে করে দেওয়া আছে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন বইয়ে, দেখেন মানে বিশাল একটা ঝামেলা। বাট আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারবো এইভাবে। আমরা জানি না যে এক্স ক্লাসে আসলে কতজন শিক্ষার্থী আছে, আমাদের জানা নাই। ওয়াই ক্লাসে কতজন আছে এইটাও আমরা জানি না, জেড ক্লাসে কতজন আছে এটাও আমরা জানি না। আমরা যদি এইভাবে ধরে নেই যে ভাই এক্স ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা এ ধরলাম যে এ সংখ্যক, আবার এই যে ওয়াই ক্লাস, এই ওয়াই ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা আমি ধরলাম বি সংখ্যক। ঠিক আছে, তো বলতেছে যে এক্স ক্লাসের স্টুডেন্টদের গড় নম্বর কত? এই যে 83। ওয়াই ক্লাসের স্টুডেন্টদের গড় নম্বর কত? আপনি বলবেন যে ভাইয়া এই যে 76। আবার এই যে দেখেন এক্স আর ওয়াই এই দুইটা ক্লাসের টোটাল শিক্ষার্থীদের গড় নম্বর আবার দেওয়া আছে কত? 79। অর্থাৎ আমি যদি এই যে এক্স ক্লাস এবং ওয়াই ক্লাস এই দুইটার টোটাল হিসাব করি, তাহলে এই দুইটা ক্লাস মিলে একত্রে গড় নম্বর কত পাই? এই যে 79 নম্বর পাই। এখন এই যে 79 থেকে 76 বাদ দিলে এখানে 3 পাবো, আবার 83 থেকে 79 বাদ দিলে এখানে আমরা 4 পেয়ে যাব। এখন আপনি বলবেন যে এই যে 3:4 বের হয়েছে এইগুলা কিসের অনুপাত বের হইলো? আমি বলবো আপনাকে যে ভাইয়া
এই যে আপনি প্রথমে ধরে নিছেন যে এক্স ক্লাসে এ সংখ্যক শিক্ষার্থী আর ওয়াই ক্লাসে বি সংখ্যক শিক্ষার্থী, এই এর মানটাই হচ্ছে আপনার এই 3, ঠিক আছে? আর এই যে বি, এই বির মানটাই হচ্ছে আপনার কত, 4। অর্থাৎ এক্স ক্লাসের ছাত্র সংখ্যা 3 জন, ওয়াই ক্লাসের ছাত্র সংখ্যা 4 জন, ঠিক আছে? স্টুডেন্টের সংখ্যা আমার ইজিলি বের হয়ে গেল। এরপরে আসেন, এরপরে আমাদের যেটা ধরতে হবে, এখানে আমাদের আরেকটা অ্যালিগেশন করতে হবে। আরেকটা অ্যালিগেশন আমরা একটু করব, খেয়াল করেন। এরপরে আমরা ধরে নিছি যে ভাই এই যে ওয়াই ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা আমরা ধরে নিছি বি, আর এই যে জেড ক্লাস, এইটার ছাত্রছাত্রীর সংখ্যা আমরা ধরে নিলাম সি, ঠিক আছে? এখন ওয়াই ক্লাসের কত নাম্বার পাইছে পোলাপানরা? এই যে 76 নম্বর পাইছে। জেড ক্লাসের পোলাপান কত নাম্বার পাইছে? এই যে 85 নম্বর পাইছে গড়ে, ঠিক আছে? এখন আমি যদি এই যে ওয়াই ক্লাস এবং জেড ক্লাস, এই দুইটা ক্লাসের স্টুডেন্টদের টোটাল গড় নম্বরটা আমি দেখি, তাহলে এখানে কত দেখতে পাচ্ছি? 81 দেখতে পাচ্ছি না? যে ওয়াই এবং জেড এই দুইটা ক্লাসের স্টুডেন্টরা মিলে গড়ে কত নাম্বার পাইছে? 81 নম্বর পাইছে। তাহলে এই যে গড় কত? 81। 85 থেকে 81 বাদ দিলে এই যে 4 পাবেন, আবার 81 থেকে 76 বাদ দিলে এখানে 5 পাবেন। এখন ওই যে আগের মতো প্রশ্ন করবেন 4:5, এটা কি বের হইলো? আমি বলবো যে এই যে ওয়াই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বি, এই বির মান বের হয়েছে এখানে 4, আর এই যে জেড ক্লাসের স্টুডেন্টের সংখ্যা সি, এই সির মান বের হয়েছে এখানে 5, ঠিক আছে? তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই যে আপনার এক্স ক্লাস, ওয়াই ক্লাস এবং জেড ক্লাস, এই তিনটা ক্লাসের স্টুডেন্টের সংখ্যা কত? আপনি বলবেন যে এক্স এর 3, ওয়াই এর এখানেও 4 ছিল, এখানেও 4 আছে, তাহলে এই যে ওয়াই এর 4, আর এই যে জেড ক্লাসের স্টুডেন্টের সংখ্যা কত? এই যে 5, ঠিক আছে? 5, ঠিক আছে? তাহলে এই যে আমরা স্টুডেন্টের সংখ্যা পেয়ে গেছি যে এক্স ক্লাসে 3 জন, ওয়াই ক্লাসে 4 জন, জেড ক্লাসে 5 জন। এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো, যে এক্স ক্লাসের ছাত্রদের টোটাল নম্বর কত? আপনি বলবেন যে ছাত্র সংখ্যা 3 জন, ছাত্র সংখ্যা হচ্ছে 3 জন, আর ওরা গড়ে কত নম্বর পাইছে? 83। তাহলে টোটাল কত নম্বর হইলো? 83 তে 240, 3 × 9, তার মানে কত? 249 নম্বর পাইছে। ওয়াই ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 4 জন, এরা গড়ে কত নম্বর পাইছে? আপনি বলবেন যে ভাই ওই যে 76 নম্বর পাইছিল, 76। তাহলে 4 76 কত? 4 6 24 4, হাত থেকে 2, 4 7 28, 2 30, 304। এরপর আসেন জেড ক্লাস, জেড ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কত? এই যে 5 জন। জেড ক্লাসের পোলাপান গড়ে কত নাম্বার পাইছে? আপনি বলবেন যে এই যে দেখা যাচ্ছে 85। 85 তে 400, 5 5 25, তার মানে কত? এই যে 425। তো আমাদেরকে এখন জিজ্ঞাসা করছে কি? আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে এই যে এক্স, ওয়াই এবং জেড, এই তিনটা ক্লাসের ছাত্রছাত্রীদের গড় নম্বরটা কত সেটা বের করে দেখান। এই তিনটা ক্লাসের ছাত্রছাত্রীদের গড় নম্বর কত? তাহলে টোটাল স্টুডেন্ট কত? আপনি বলবেন যে এই যে এক্স এ 3, ওয়াই এ 4, এটাতে 5, তার মানে টোটাল স্টুডেন্ট হচ্ছে 12। তাহলে এক্স ক্লাসের টোটাল নাম্বার কত? আপনি বলবেন যে ভাইয়া 249। ওয়াই এর টোটাল নাম্বার কত? আপনি বলবেন যে ভাইয়া 304। জেড এ কত? 425। এদেরকে জাস্ট আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে দিব। সো 12 দিয়ে ভাগ করে দিলে কত হবে? দেখেন 5 4 এ 9, 9 9 কত? 18, হাত থেকে 1, 3 3 4 কত? এই যে 7, 4 3 7 2 9, 978 ভাগ হচ্ছে 12, কতবার যাবে? 8 12 96, হাতে থাকে 1 আর 18, তাহলে 12 কে 12, হাতে থাকে 6, তার মানে 5 12 60, অর্থাৎ 81.5 হচ্ছে আমার সেই গড় নাম্বার। ঠিক আছে? যে এক্স ওয়াই জেড এই তিনটা ক্লাসের গড় নাম্বার কত? এই যে 81.5। সব স্কিপ করার তো দরকার নাই। আগের যেইগুলা করলেন মানে 20টা ম্যাথের মধ্যে আপনি যদি এই দুইটাকে বাদ দিয়ে চিন্তা করেন তাহলে 18টা ইজি। ওই 18টা ম্যাথ করতে 10 মিনিট সময় লাগবে।
এইটাতে 3 মিনিটও যদি লাগে, কারণ এখানে কোনো কঠিন বিষয় না, আপনি যদি বিষয়গুলো ধরতে পারেন, ঠিক আছে, আপনি যদি বিষয়গুলো বুঝতে পারেন, এইভাবে যদি ধরতে পারেন, তাহলে এটা ক্যালকুলেশন করতে যত সময় লাগবে, তাছাড়া এখানে তেমন কোনো সময় লাগার কোনো স্কোপ নেই। আর আপনি যদি এটা দেখা মাত্র এই স্টুডেন্টের সংখ্যা নিয়ে মানে কি বলবো বেশি প্যানিকড হয়ে যান যে স্টুডেন্টের সংখ্যা কত এবং ওইটাকে ধরে চেষ্টা করেন, ঠিক আছে, এ বি সি এইভাবে যদি ধরে নেওয়ার চেষ্টা করেন, তাহলে ঝামেলা হয়ে যাবে, মানে প্যাচে পড়ে যাবেন। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল 20টা। এখন কথা হচ্ছে যে একটু আপনাদের মতামত নেই, ঠিক আছে, একটু আপনাদের একটা বিষয় একটু মতামত নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন, ঠিক আছে, যে আপনারা মানে আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের একটা ইয়ে আছে না, আপনারা আসলে কি চান এটা আসলে জানাটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন কথার কথা, এটা এখনো ফিক্সড না, তারপরেও আমরা বলতেছি বা প্রিপারেশন নিয়ে রাখা ভালো। আইবিএ যদি পরীক্ষা, ধরেন যে আইবিএ পরীক্ষা নেবে, কথার কথা, এটা কিন্তু জাস্ট আমি একটা সম্ভাবনা বলতেছি, এটা এখনোই ফিক্সড হয়নি, কিন্তু আমি এমনিই বলতেছি যে আমার প্রিপারেশন নিয়ে রাখলে কোনো সমস্যা নেই। সো ধরে নেন যে আইবিএ যদি কখনো পরীক্ষা নেয়, কখনো যদি পরীক্ষা নেয়, আমি বলতেছি না যে আইবিএ পরীক্ষা নিলে একদম আপনাকে জিআরই জিম্যাট স্যাট লেভেলের প্রশ্ন করবে, এমন না। 20টা প্রশ্ন দিলে 3টা 4টা 5টা হয়তো জিআরই জিম্যাট স্যাট লেভেলের প্রশ্ন দিবে, আর বাদ বাকি আইবিএর স্ট্যান্ডার্ডে দিবে। এখন আপনারা আসলে মানে কি চিন্তা ভাবনা করতেছেন, বা আপনাদের চিন্তা ভাবনাটা কি, যে মানে কোন ধরনের বিষয়গুলার সমন্বয়ে যদি আমরা কোনো একটা কোর্স লঞ্চ করি, তাহলে মানে কি কি বিষয় নিয়ে আসা যায় এটার ভিতরে, বা আপনারা কি চিন্তা করেন যে আপনারা কি পাইলে খুশি হবেন। আমাদের যেটা একটু ধারণা বা আমরা যেটা প্ল্যান করতেছি আর কি, আমরা বিগত অনেক বছর থেকেই যেহেতু পড়ানোর সাথে জড়িত, আইবি এর প্রশ্ন নিয়ে একটু হইলেও নাড়াচাড়া করি। সো আমরা আইবি এর বিগত সালের যে প্রাইভেট মানে ব্যাংকের যে প্রশ্নগুলো আছে বা অন্যান্য জায়গার যে প্রশ্নগুলো আছে, এইগুলোর প্রশ্ন যদি দেখি, তাহলে আমরা দেখবো যে আইবিএ যে খুব বেশি কঠিন প্রশ্ন করে এমন না। আইবিএ খুব বেশি কঠিন প্রশ্ন করবে না, মোটামুটি লেভেলের একটা প্রশ্ন করে, মানে মিডিয়াম মডারেট লেভেলের প্রশ্ন করে। এখন অনেকের একটা ইয়ে থাকে যে ভাই আইবিএ বিবিএ এবং এমবিএ এর অ্যাডমিশন টেস্টে যে লেভেলের প্রশ্ন করে ওই রকম কি করবে। এখন কথা হচ্ছে যে এইরকম হয়তো করবে না, কারণ বিবিএ এমবিএ তে যেই প্রশ্ন করে ওরা অ্যাডমিশন টেস্টে, ওই লেভেলের প্রশ্ন কখনোই করে না বা দেয় না। কিছু প্রশ্ন রিপিট তো করেই, বিবিএ অ্যাডমিশন টেস্ট থেকে দেয়, এমবিএ অ্যাডমিশন টেস্ট থেকে দেয়, কিছু প্রশ্ন রিপিট তো করবেই। এখন আমার বা আমরা যেটা নিয়ে প্ল্যান করি যে আমরা যদি স্টুডেন্টদেরকে পরীক্ষায় যা আসে তার চেয়ে যদি ধরেন যে 2 গুণ বেশি কঠিন জিনিস পড়াইলাম, পরীক্ষায় যা আসবে, ঠিক আছে, তার চেয়ে যদি 2 গুণ বেশি কঠিন জিনিস আমি পড়াই স্টুডেন্টদেরকে, তাহলে স্টুডেন্টরা মেন্টালি মানে প্রিপেয়ার্ড হয়ে থাকবে যে হ্যাঁ, পরীক্ষায় যাই আসুক না কেন আমি ওইটা ক্র্যাক করতে পারবো। এবং পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে আমার মনে হয় যে আমার স্টুডেন্টরা এমনিতেই ইয়ে করতে পারবে যে হ্যাঁ এগুলা খুব ইজি লাগবে। সো আমাদের যেটা প্ল্যান, যে কোনো স্টুডেন্ট যদি এরকম মানে প্রিপারেশন নিয়ে আগায়, যে ধরেন যে বিবিএ এর প্রশ্নটা সলভ করবে, এমবিএ এর প্রশ্নটা সলভ করবে, সব প্রশ্ন সলভ করতে হবে না, সব প্রশ্ন সলভ করা লাগবে না, আপনি বাসায় অতিরিক্ত অনুশীলনের জন্য সব প্রশ্ন সলভ করতেই পারেন। বাট আইবিএ একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, যার মধ্যে কিছু প্রশ্ন সলভ করলে আপনি বাদ বাকিগুলো এমনিতেই পারবেন। তো বিবিএমবি এর প্রশ্নগুলো রাখা যায়। আবার ধরেন জিআরই থেকে কিছু প্রশ্ন ওরা দেয়, মানে জিআরই বিভিন্ন জায়গা থেকে কপি করে, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কপি করে। তারপর হচ্ছে জিমেট থেকে কিছু জিনিস কপি করে। এখন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, বা স্যাট থেকে, এসএটি, এই স্যাট থেকে কিছু জিনিস হয়তো তারা কপি করবে বা কপি করে। বা এখন এই যে লাস্ট যে বিমার পরীক্ষাটা হয়েছে, সেখানে আপনার একটা কোরিয়ান ওয়েবসাইট বা অন্য একটা ওয়েবসাইট থেকে দিছে, ঠিক আছে। এখন মানে জিআরইর একটা ইয়ে থেকে দিছে। এখন জিআরইর জন্য একটা বই পাওয়া যায়, কেএমএফ এর কোয়ান্ট, ওখানে বোধ হয় 1147টার মতো ম্যাথ আছে, মানে মোটামুটি একটু হার্ড লেভেলের ম্যাথ। জিআরইর যে অন্যান্য আপনার মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসের থেকে একটু কঠিন। যারা একটু স্কোর ভালো করতে চায়, 330 পার করতে চায় বা 320-25 পার করতে চায়, তারা সাধারণত কেএমএফ পড়ে যায়, কেএমএফ প্রশ্ন সলভ করে যায়।
ঠিক আছে। সো আমরা মানে প্ল্যান করতেছি যে আমরা যদি এইগুলার সমন্বয়ে কোনো কিছু নিয়ে আসি, ধরে নেন যে আইবি এর জন্য তো আমাকে সমস্ত চ্যাপ্টার করতে হবে না, আইবি এর কিছু মানে সার্টেন কিছু অধ্যায়গুলো থেকে প্রশ্ন করবে। ধরেন যে 20টা প্রশ্ন করলে ওই অধ্যায়গুলোর মধ্যে থেকে আপনার 17টা 18টা প্রশ্ন করবে, আর বাদ বাকি দুইটা বা তিনটা প্রশ্ন এদিক সেদিক থেকে করবে। ঠিক আছে, এদিক সেদিক থেকে প্রশ্ন করতেই পারে। তা আমরা চেষ্টা করব যে মোটামুটি যে অধ্যায়গুলো আইবি এর ফেভারিট বাট সেইগুলো কাভার করতে, এবং ওই অধ্যায়গুলার আমরা তো যদি প্রশ্ন এখান থেকে নেই, বিবিএ থেকে, এমবিএ থেকে, জিআরই থেকে, জিম্যাট থেকে, স্যাট থেকে, ঠিক আছে, কেএমএফ থেকেও নিব কিছু। মানে এইটা করলে বেটার হবে, নাকি আপনাদের কোনো মতামত আছে, বা আপনারা আসলে মানে কি রকম চান আর কি, বা আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারেন, মানে শেয়ার করতে পারেন, জাস্ট একটা মতামত শেয়ার করতে পারেন যে ভাই এটা করলে বোধহয় আরো বেটার হবে বা আরো ভালো হয়। ঠিক আছে, কারণ ধরে নেন যে আমরা যদি এইভাবে যদি প্রিপারেশনটা নিয়ে যাই, ঠিক আছে, বিবিএমবিএ থেকে, জিআরই থেকে, জিম্যাট থেকে, স্যাট থেকে কিছু মানে সিলেক্টিভ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো বলা চলে যে ধরেন যে কঠিন, একটু কঠিন, পরীক্ষায় যা আসবে তার চেয়ে 2 গুণ 3 গুণ বা 4 গুণ লেভেলের কঠিন প্রশ্ন বা একটু পেঁচানো প্রশ্ন। ঠিক আছে, বাট আমরা যদি ওইগুলা সলভ করি তাহলে আমাদের মাথায় যে প্যাচগুলো আছে এই প্যাচগুলো খুলে যাবে, আমার কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। তার মানে যে সবগুলো প্রশ্ন যে খুব কঠিন হবে তা না। বিবিএমবি এর প্রশ্ন দেখে কঠিন লাগে, বাট আমি যখন সলভ করাই দিব আপনাকে তখন আপনার মনে হবে যে বিষয়টা ইজি। ঠিক আছে, জিআর এর প্রশ্ন আপনার দেখে কঠিন মনে হবে, বাট আমি আপনাকে সলভ করাবো তখন মনে হবে যে বিষয়টা ইজি। জিম্যাটও সেম। ঠিক আছে, কারণ এই বইগুলা মানে এই বইগুলোতে ধরেন যে প্রতি বছর যেমন জিআরইর যে অফিসিয়াল বইগুলো থাকে এগুলো হয়তো প্রতি বছরে কিছু নতুন প্রশ্ন অ্যাড করে, বা জিমেটের অফিসিয়াল গাইডে কিছু নতুন প্রশ্ন অ্যাড করে। ঠিক আছে, কিছু প্রশ্ন হয়তো আমরা নিব এখান থেকে, স্যাটের ইয়েগুলোতে কিছু নতুন প্রশ্ন অ্যাড করা অনেক সময়। ঠিক আছে, বা পুরাতন যে প্রশ্নগুলো আসলে স্ট্যান্ডার্ড সেগুলো নিব। আগারওয়াল থেকে আসলে নিতে হবে না, বুঝতে পারছেন, আগারওয়াল থেকে আসলে ম্যাথ নেওয়ার দরকার নাই, কারণ আপনি যখন এগুলা করবেন না তখন আসলে ওইগুলা আপনার কিছু মনে হবে না, মনে হবে যে এগুলা কি। আগারওয়ালে আসলে বলছি তো যে 300-400 বেশি কঠিন ম্যাথ নাই। আবার কিছু কিছু ম্যাথ পাবেন হয়তো জিআরই থেকে যেটা আমি টান দিয়ে নিচ্ছি, কপি করতেছি, জিমেট থেকে আমি যেটা কপি করতেছি, বা এসএটি থেকে যেটা আমি কপি করতেছি, ওই ম্যাথটা দেখবেন যে কখনো কখনো আগারওয়ালেও দেওয়া আছে। ঠিক আছে, আগারওয়ালেও হয়তো ওই ম্যাথটা দেওয়া আছে। বা আমরা কিছু জায়গা থেকে একটু প্রশ্ন মানে টান দেওয়ার চেষ্টা করব, যেমন ইন্ডিয়ার যে মেইনস লেভেলের প্রশ্নগুলো হয় ওখান থেকে কিছু প্রশ্ন হয়তো টেনে নিয়ে আসার চেষ্টা করব, যে ওখান থেকে যদি কিছু প্রশ্ন নিয়ে আসি তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ আমরা চাচ্ছি যে ধরেন যে আমি যদি আপনাকে জিমেটের 600 লেভেলের একটা ফিল দিতে পারি, 700-তে না যায়, জিমেটের যদি 600 লেভেলের প্রশ্ন যেরকম ডিফিকাল্টি লেভেল, এই ফিলটা যখন আমি আপনাকে দিব, এই ফিলটা যখন আমি আপনাকে দিব, ধরে নেন কথার কথা যে আমি আপনাকে 600 প্রশ্ন সমাধান করাবো, 600, কথার কথা বলতেছি, যে 600 সিলেক্টিভ ম্যাথ আমি সলভ করাবো এই সোর্সগুলা থেকে, এই রিসোর্সগুলো থেকে আমি 600 ম্যাথ আপনাকে সলভ করাবো, এবং প্রত্যেকটা ম্যাথের লেভেল মানে 600-র উপরে থাকবে, মানে 600 থেকে মানে অ্যাটলিস্ট ডিফিকাল্টি লেভেল 600, এর নিচে নামবে না। সো আপনি যখন প্রিপারেশনের সময় আপনি 600 লেভেলের 600 ম্যাথ আপনি যখন করে যাবেন, আপনার এই যে সরকারি ব্যাংকের যে প্রশ্নগুলা, সেটা আমি বারবারই বলতেছি যে আইবিএ নিবে এটা এখনো ফিক্সড না, জাস্ট আমি এমনিতেই শেয়ার করতেছি বিষয়টা, যে যদি নেয় কখনো, তাহলে প্রশ্নে ওরা যেই প্রশ্নগুলো দিবে এই প্রশ্নগুলো দেখে আপনার মানে আপনারা যে ঘাবড়ে যাওয়ার যে বিষয়টা আছে না, যে দেখে ভয় পেয়ে যাওয়া, এই ভয় পেয়ে যাওয়াটা থাকবে না। এবং প্রশ্ন দেখে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করবে যে না, এইগুলা ইজি জিনিস, এইগুলা ভাই শিখাইছে, বা এই জিনিসগুলো আমি চাইলেই ট্যাকেল দিতে পারবো। ঠিক আছে, প্রশ্ন একটা প্রশ্ন আপনি সলভ সবাই করতে পারবে, এখন কথাটা হচ্ছে যে প্রশ্নটা আসলে আপনি মানে ডিল করতেছেন কিভাবে, এই বিষয়টাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রশ্ন দেখে ভয় পেয়ে গেলে ঝামেলা। যেমন এই যে আমরা লাস্ট যে প্রশ্নটা সলভ করলাম, সো আপনি এখন একটা প্রশ্ন সলভ করছেন তাই আপনার মনে হচ্ছে যে এটা তো কঠিন, কিন্তু আমি যদি ওই লেভেলের ধরেন যে আজকে আমি 20টা প্রশ্ন সলভ করাইছি, 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন যদি আমি ওই লেভেলের প্রশ্ন যদি সলভ করাইতাম আগে,
তাহলে এই প্রশ্নে এসে আপনার মনে হতো যে ভাই এগুলো ডাল ভাত প্রশ্ন, এগুলো বাদ দেন, তাই না? আপনার কিন্তু এটা মনে হইতো, কারণ আমি আপনাকে এর চেয়েও কঠিন গুলা করায় 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 এটাতে আসছি। তাহলে আপনার এরকম মনে হইতো যে এটা তো সহজ জিনিস ভাই, তো ইজি জিনিস, অ্যালিগেশন মারবো, ক্যালকুলেশন ওকে, ঠিক আছে। তো পরীক্ষা হবে এরকম যে আমার প্রিপারেশন যদি আমি 6 সময় 7 সময় যদি আমি ধরে ধরে করাই, আমার মনে হয় যে বেটার কিছু সম্ভব, ঠিক আছে। আমি আপনাকে কমনের গ্যারান্টি দিতে পারবো, আমি কখনোই বলি না যে স্টুডেন্টদের কমন আসবে, হয়তো কমন আসবে না, বাট আপনি ম্যাথ পেরে আসবেন। 20টা প্রশ্ন যদি আইবিএ করে, 20টা প্রশ্ন যদি করে, আমার বিশ্বাস যে আমার স্টুডেন্টরা এমনিতেই 16, 17টা, 18টা ঠিক করে রেখে আসতে পারবে, বা মিনিমাম 15টা পারবে। আমরা চিন্তা করতেছি, বুঝতে পারছেন, দেখা যাক কি হয়। আবার অন্যভাবে নিয়েন না যে আহ, আমি কিন্তু আগে বলে দিচ্ছি যে অন্যভাবে নেন না যে এক ব্যাচে ভর্তি করা এটাই শেষ হয় না আরেক ব্যাচের প্রচারণা শুরু করতে, ওই ধরনের জাস্ট থট শেয়ারিং আর কি। যে এরকম হইলে বা আপনাদের কোনো মতামত থাকলে আমাদের আমার সঙ্গে বা সুমন ভাইয়ের সঙ্গে সবসময় শেয়ার করতে পারেন যে ভাই এই ধরনের বিষয়গুলো যদি অ্যাড করেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। জাস্ট এটা এমনি শেয়ার করলাম যে আমার মনে হয় যে যদি দেয় তাহলে তো আমরা তো বসে থাকবো না, ঠিক আছে। কারণ অন্যান্য কোনো কোচিং সেন্টারে এই কাজগুলো করবে না। অন্যান্য কোচিং সেন্টার সর্বোচ্চ আপনাকে আগারওয়াল পর্যন্ত দৌড়াবে, ঠিক আছে। সো আগারওয়ালের দৌড় আমরা অনেকদিন আগেই শেষ করে আসছি। আগারওয়ালের ম্যাথ ওগুলো আমার লাগবে না আমার স্টুডেন্টদের, ঠিক আছে। ইভেন আপনারা যারা এডি ব্যাচে ক্লাস করতেছেন, ওনাদেরকে আমি যে কনসেপ্টগুলো এখন পর্যন্ত শিখাইছি, আমার মনে হয় যে আগারওয়ালের ম্যাথ দিলে এমনিতেই পোলাপান সলভ করতে পারবে, এগুলো কোনো বড় ইস্যু না, ঠিক আছে। এগুলা কোনো ওই প্রাতিষ্ঠানিক কোচিং সেন্টারগুলো এগুলা রিস্ক নিবে না, কারণ এগুলার রিস্ক নিতে গেলে আপনাকে ইয়ে করতে হবে, মানে তাদের লেকচার শিট আবার ঢেলে সাজাইতে হবে, ঠিক আছে। আর আপনারা অনেক কিছুই দেখেন, আপনারা অনেক কিছু জানেন না, সেটা হচ্ছে জানেন না বলতে কি, যেমন আপনারা শুধু বিভিন্ন কোচিং সেন্টারের দিকে ইয়ে করেন না যে ওই কোচিং সেন্টারে তো এই পড়াচ্ছে সেই পড়াচ্ছে। কোচিং সেন্টারের টিচারদের পেমেন্ট বা কোচিং সেন্টারের মেটেরিয়ালস এর উপর টিচার পেমেন্ট ডিপেন্ড করে, ঠিক আছে। আমি কি পড়াচ্ছি এটার উপর ডিপেন্ড করবে। আপনারা কি জানেন যে ব্যাংকের কোচিং এর জন্য, ব্যাংকের কোচিং এর একটা ক্লাস নিলে যত টাকা পেমেন্ট দেওয়া হয়, আমি যদি আইবি এর অ্যাডমিশন টেস্টের কোনো ক্লাস নেই তার চেয়ে আমি 4 গুণ টাকা নিব, ঠিক আছে। ব্যাংকের একটা ক্লাস নিলে যা টাকা নিব, আমি আইবি এর একটা ক্লাস নিলে আমি তার চেয়ে 4 গুণ টাকা নিব। এইটা দিতে কোচিং সেন্টার বাধ্য, না হলে আপনি যারা দিয়ে নেন তারা দিয়ে নেন, সমস্যা নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখানে ডিফার করে এই কারণে যে ব্যাংকের প্রশ্ন আমি খুব ইজিলি আমার মানে কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া আমি স্টুডেন্টদেরকে বুঝাইতে পারবো, কোনো ঝামেলা হবে না। বাট যখন আমি আইবি এর প্রশ্ন বুঝাইতে যাব, তখন ওই যে প্রথম বারবারই যেটা বলি যে আমার প্রথম 10টা 15টা ক্লাসে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আমার ক্লাসগুলো 2.5 ঘন্টা হয়ে যেতে পারে, আমি আমার স্টুডেন্ট বুঝবে না, একবারে বুঝবে না, আমি তাকে 2বার 3বারে বুঝাবো। এই যে 10 15টা ক্লাস আমি করাবো, করানোর পরে না বাদ বাকি ক্লাসে স্টুডেন্ট আমার ফ্লেক্সিবল হয়ে যাবে? তো এই 10 15টা ক্লাসে আমি যে পরিশ্রমটা করব তার তো আমাকে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু অন্য কোচিং এ এটা করে না কেন? কারণ হচ্ছে ওদের ক্লাসই থাকে সর্বসাকুল্যে 15টা, ও আপনাকে শিখাবে কখন, ঠিক আছে। সো এটা ওই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া বা এই ইনিশিয়েটিভ শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন হয়ে যায়। বাট আমাদের জন্য বিষয়টা ইজি, কারণ এই বিষয়টাকে, এই পড়ানো বিষয়টাকে আমরা, ঠিক আছে, ব্যবসা করতেছি, স্বাভাবিক ব্যাপার, ব্যবসা করতেছি, টাকা ইনকাম করতেছি, এটাও ঠিক আছে। কিন্তু আপনার যদি একটা জিনিসের প্রতি প্যাশন না থাকে, আপনার যদি ভালো লাগা কাজ না করে, তাহলে হবে না, ঠিক আছে। এই পড়ানোর প্রতি আমার একটা প্যাশন আছে, আমার ভালো লাগা কাজ করে, এই জন্য আমি দীর্ঘ সময় পড়াইতে পারি বা দীর্ঘ সময় আমি পড়াই, বা আমার মনের মতো করে আমি পড়াই, এবং আমার কাজে এখানে কেউ বাধা দেওয়ার নাই, ঠিক আছে। অন্য জায়গায় এই কাজগুলা করতে গেলে আপনার অনেক বাধা আসে যে না ভাই এইভাবে করা যাবে না, এইভাবে করলে তো অনেক দিন সময় লাগবে, স্টুডেন্ট কিভাবে নিবে, ঠিক আছে, স্টুডেন্ট তো থাকবে না। আমি যখন কঠিন বিষয় পড়াবো, আমি যখন কঠিন বিষয় পড়াবো, ধরেন যে প্রথম 10টা ক্লাসে আমার স্টুডেন্ট অনেকেই চলে যাবে, প্রথম ক্লাসে হয়তো স্টুডেন্ট সংখ্যা 100 জন উপস্থিত থাকবে,
10টা বা 15টা ক্লাসের পর স্টুডেন্টের সংখ্যা হয়ে যাবে 15 জন 16 জন। তার মানে কি 100 থেকে 85 জন 84 জন আমার চলেই যাবে, বাকি থাকবে মাত্র 15-16 জন। এই 15-16 জনকে নিয়েই তো আমি গেমটা খেলবো। আমার জুয়া তো আমার এই 15-16 জনের জিতাই দিবে। এই 15-16 জনের মধ্যে কেউ সিনিয়র অফিসার হবে, কেউ বাংলাদেশ ব্যাংকে রেডি হবে। ঠিক আছে, আমার খেলাই তো এদেরকে নিয়ে, বাদ বাকি যারা ছেড়ে চলে যাবে তাদের তো কথাই নাই। ঠিক আছে, অন্য জায়গায় এই জিনিসটা করা যায় না। যেমন আমি যা করব এখানে সুমন ভাই কখনো আমাকে বাধা দিবে না, এটা আমি জানি। কারণ আমার প্রতি ওনার সেই বিশ্বাসটা আছে যে আমার দ্বারা কখনো তার কোনো ক্ষতি হবে না। কারণ এখানে যদি আমি কোনো একটা, ধরেন যে কোনো একটা ইয়ে করি যে আমি ভালো মতো পড়াচ্ছি না, আমার দায়িত্ব ঠিকভাবে ইয়ে করতেছি না, তাইলে আমার কিন্তু কোনো কিছু যায় আসবে না। কারণ আমাকে কয়জন মানুষ চেনে? আমাকে 200 মানুষও চেনে না। আমাকে কি আপনারা চিনতেন? চিনতেন না। ক্লাস করতে এসে আমাকে চিনছেন, কিন্তু সুমন ভাইকে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট চিনে। সো আমি যদি এখানে আমার দায়িত্ব ভালোভাবে পালন না করি, তাহলে দুর্নাম হবে সুমন সেনের, আমার কিছু হবে না। তো এই যে এতদিন, ধরেন যে 2020 থেকে আমাকে উনি সাথে নিয়ে পড়াচ্ছেন, ঠিক আছে। সো 2020 থেকে আমি ওনার এই বিশ্বাসের কখনো ইয়ে হইতে দেই নাই যে আমার দ্বারা অন্তত এই কাজটা হবে না। যে আমি যখন পারবো না, যে আমার দ্বারা একটা ব্যাচ, ধরেন যে ইয়ে হইলো যে আমি আমার 100% দিতে পারি নাই, সেই ব্যাচের মানে ওইরকম কোনো ব্যাচ আমার হয় নাই। সো আমি ওই বিশ্বাসটা অর্জন করতে পারছি দেখে সুমন ভাই আমাকে কোনো কিছু বলে না। আমার কোনো কাজ নেই বা কোনো ডিসিশন নেই, আমরা আলোচনা করি। কালকে রাত্রে আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমাকে বারবার বলছে যে তুই আর একটু ভাব, স্টুডেন্টদের সাথে কথা বল, তারপর একটা ডিসিশন হয়। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সব ব্যাচের স্টুডেন্টদের সাথে শেয়ার করবো এই বিষয়গুলো। ঠিক আছে, দেখি স্টুডেন্টরা কি বলে বা আপনাদের চাওয়া কি। বাট আমি এতটুকু বলতে পারি যে মানে আমি হয়তো আপনাদেরকে একদম চাকরি পাওয়া দিতে পারবো না বা একদম অনেক কিছু করে দিতে পারবো না, কিন্তু যেই ভয় বা যেই প্যানিকের যে বিষয়টা, এটা আমি দূর করাই দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি খুব আমি সব বেশি মানে সব কিছু না পারলেও আমি আপনাকে এমন কিছু শিখাই দিব পরীক্ষার জন্য, এমন এমন জিনিস দেখাবো বা এমন এমন হেল্প করব যেটা আপনার একটু হলেও উপকার হবে। ঠিক আছে, যেটা আপনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা আপনি অন্য কোথাও পাবেন না, অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না। ব্যক্তির কাছে পেলে পেতে পারেন, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানের কাছে পাবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আসে দেখে আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ, প্রায় মোটামুটি সব বেঁচে কথা বলবো। দেখেন, আপনারাও ভাবেন, আপনাদের কোনো মতামত থাকলে যে আপনারা আসলে কি চাচ্ছেন এটা আমাদেরকে জানাইতে পারেন, আমাকে জানাইতে পারেন, সোহন ভাইকে জানাতে পারেন, তাহলে আমরা ওই বিষয়টাও দেখবো। কারণ অনেক সময় থাকে না যে আমাদের চেয়ে আপনাদের মাথায় অনেক একটা ভালো প্ল্যান চলে আসছে। ঠিক আছে, এটা অনেক ভালো একটা বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।